তীব্র হয়ে উঠেছে রাখাইন সংঘাত, মংডুতে গোলাগুলি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 18,000 কোটি টাকা কাটছাঁট, দ্রুত প্রকল্প শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। রমজানের প্রথম 10 দিন খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক 15 দিন, হাইকোর্টের আদেশ স্থগিত। হোটেল রেস্তোরাঁয় এলোমেলো অভিযান নয়, উচ্চ আদালতের নির্দেশ, হয়রানি বন্ধে রুল। বেড়েছে সব ধরনের ফলের দাম, ইফতার সামগ্রীর উচ্চ মূল্যে ক্রেতার ক্ষোভ, বাজারে নজরদারির তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মিয়ানমারে রাখাইনের সংঘাত থামছেই না। এরই মধ্যে বাংলাদেশ সীমান্তের কাছে মংডুতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের খবর মিলেছে। এ অবস্থায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। এর আগে সোমবার রাতে বাংলাদেশ আশ্রয় নেয় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 177 সদস্য। তাদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তীব্র আক্রমণের মুখে পিছু হটতে শুরু করেছে জান্তা বাহিনী। নতুন করে দক্ষিণের রামরি শহর দখলে নিয়েছে তারা। 3 দিন ধরে বাংলাদেশ সীমান্তের কাছে মংডু শহর ঘিরে সরকারি বাহিনীর স্থাপনায় হামলা চালাচ্ছে আরাকান আর্মি। সোমবার রাতেও ব্যাপক গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যুদ্ধে টিকতে না পেরে ওই রাতেই বাংলাদেশে প্রবেশ করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর 177 সদস্য। আরও অনেকে আশ্রয় নিয়েছেন কালাদান পাহাড়ে। তারাও স্থলপথে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া রাখাইনের দক্ষিণে উপকূলীয় একটি গ্রামে প্রথমবারের মতো গুলি চালিয়েছে মিয়ানমার নৌবাহিনী। প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কয়েকশো মানুষ। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজেপি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, আলোচনার মাধ্যমে দ্রুত ফেরত পাঠানো হবে 177 বিজেপি সদস্যকে। এবারও আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর লক্ষ্যেই আমরা কাজ করছি। তো মায়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল, বিশেষ করে সীমান্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায়। এই জন্যেই এই ধরনের সমস্যা বা এই ধরনের পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে। মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। ব্রিফিংয়ে মুখপাত্র জানান, রাখাইনে আর্টিলারি সহ ভারী অস্ত্র ব্যবহার করছে জান্তা বাহিনী। রাজধানী সিত্তেতে এরই মধ্যে নিহত হয়েছে 8 রোহিঙ্গা। Deeply concerned about the indiscriminate use of heavy weapons in residential areas that is posing grave risks and costing civilian lives in Rakhine State. জাতিসংঘের তথ্যমতে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার 3 বছরে দেশটিতে 4,500-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। শুধু রাখাইনেই বাস্তুচ্যুত হয়েছে 3 লাখের বেশি রোহিঙ্গা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। চলমান যেসব প্রকল্প অল্প টাকায় শেষ করে সুফল জনগণকে পৌঁছে দেওয়া যাবে, দ্রুত সেসব প্রকল্প শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশে রাজনীতি সহ সব বিষয়ে স্থিতিশীলতা রয়েছে, তাই অর্থনীতির ভিত শক্ত। এদিন এডিপির আকার 18,000 কোটি টাকা কমিয়ে 2,45,000 টাকার অনুমোদন দেওয়া হয়েছে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। চলতি অর্থবছরে 2,63,000 কোটি টাকা বরাদ্দ ছিল বার্ষিক উন্নয়ন বাজেটে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় এডিপির 18,000 কোটি টাকা কাটছাঁট করে 2,45,000 টাকার অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম জানান, স্বল্প ব্যয়ের চলমান প্রকল্প দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চলমান যে সকল প্রকল্প অল্প পরিমাণ বরাদ্দ দিলে শেষ হবে এবং দ্রুত সুফল পাওয়া যাবে, সেই সব প্রকল্পের জন্য বরাদ্দ দিতে হবে। এটা ওনার একটা নির্দেশনা ছিল। মাননীয় মন্ত্রীবৃন্দ এবং সদর সচিববৃন্দ তারা যেন ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়ে
এই পরিবীক্ষণের কাজটা মনিটর করেন, দেখেন, তাহলে আমাদের হবে কি এগুলি তাড়াতাড়ি শেষ হবে। কাজগুলো দ্রুত যদি শেষ হয় তাহলে খরচ কিন্তু বাড়বে না, আর খরচ যদি না বাড়ে তাহলে আভ্যন্তরীণ সম্পদের উপর চাপটা কম হয়। উন্নয়নমূলক কাজে অনিশ্চয়তা বড় বাধা, তবে সব ডিঙিয়ে দেশ এখন স্থিতিশীল বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। রেমিটেন্স বেড়েছে, অর্থনৈতিক সূচক অনেক দিক দিয়ে বেড়ে গেছে এবং স্টেবল হয়ে আসছে। সুতরাং স্টেবিলিটি যেটা, এইটা স্থিতিশীলতা কিন্তু একটা পূর্ব শর্ত। যে কোনো উন্নয়ন কাজের জন্য স্থিতিশীলতা একটা পূর্ব শর্ত। তো সেইটা আমাদের কিছুটা ঘাটতি ছিল আমি মনে করি। আমার ছিল না, ওনার ছিল না, আরেকজনের ছিল না, কিন্তু কেউ ছিল। তো সেই জিনিসটাই এখন স্টেবল হয়ে আসছে। এখন কাজ আরও দ্রুত গতিতে এগোবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ভবিষ্যতে আরও বাস্তবভিত্তিক প্রকল্প হাতে নেয়ার সিদ্ধান্ত হয় এনইসি সভায়। আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আমি নিজেও তার সাথে জড়িত হয়ে গেছি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রমজানের প্রথম 10 দিন প্রাথমিক এবং 15 দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ। এই আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে একই সঙ্গে 2 দফায় 15 রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন স্থগিত করেছিলেন বিচারপতি KM কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না জানতে রুলও জারি করেছিলেন। রমজানে শিক্ষার্থীদের কথা বিবেচনা ও যানজট নিরসনে এমন সিদ্ধান্ত বলে তখন জানিয়েছিলেন রিটকারী আইনজীবী। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে ওই আদেশ স্থগিত না করলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত। প্রাথমিক যা বিদ্যালয়গুলো আছে সেগুলোতে বলছে 10 দিনের জন্য স্কুল খোলা থাকবে, আর উচ্চ মাধ্যমিক যেগুলো সেগুলো হচ্ছে 15 দিন খোলা থাকবে। পলিসি ডিসিশনটা কোনোভাবেই আদালতে চ্যালেঞ্জ করা যায় না। এই কারণে আমি শুনানি করে উনাকে শুনছি, উনি কোনো ওইভাবে কনভিন্স করতে পারেন নাই। তখন আদালত ওনার পক্ষে কোনো আইন না থাকার কারণে হাইকোর্টের আদেশটিকে স্থগিত করে দিয়েছে, যার ফলে এখন কালকের থেকে স্কুল খোলা থাকবে। হোটেল ও রেস্তোরাঁয় হয়রানিমূলক এলোমেলো অভিযান না করে আইন অনুযায়ী অভিযান করতে বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আইন অনুযায়ী যারা রেস্তোরাঁ পরিচালনা করছেন তাদের হয়রানি করা কেন অবৈধ নয় তা জানতে চেয়েও রুল জারি করা হয়। বিচারপতি মুস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত 29 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 46 জনের প্রাণহানির ঘটনায় রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় শুরু হয় অভিযান। রাজউক সিটি কর্পোরেশন ছাড়াও অভিযানে অংশ নেয় ডিএমপি। 872 জনকে গ্রেফতার ও 20টি মামলা করা হয়েছে। 887টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক রেস্টুরেন্ট। এমন পরিস্থিতিতে হোটেল ও রেস্তোরাঁ হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। অভিযান যদি চলে অভিযান চলবে, কিন্তু অভিযান চলার সময় যেন কর্তৃপক্ষ সচেতন হয় যে যেসব রেস্টুরেন্টে আইনানুগভাবে চলছে তারা যেন সে ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ না করে। রিটের শুনানিতে আদালত বলেন, রেস্তোরাঁয় এলোমেলোভাবে অভিযান করা হচ্ছে। অভিযান আইন অনুযায়ী করা উচিত বলেও মন্তব্য করেন হাইকোর্ট। পরে রুলসহ আদেশ দেন আদালত। হাইকোর্ট আমাদের শুনানির পর রুল ইস্যু করেছে এবং এটাও বলা হয়েছে যে ভাঙাচোরা করা হচ্ছে না, কোনো রকম শোকজ না করে সেগুলো যেন বন্ধ হয়। কোর্ট বলেছে যে আজকের শোকজের পর আশা করা যায় যে এইভাবে ইনডিসক্রিমিনেটলি ভাঙা হবে না, আর যদি হয় তবে পরবর্তীতে হাইকোর্টে এসে এই ব্যাপারে বক্তব্য প্রদান করবে। বেইলি রোডের ঘটনার পর ধানমন্ডি, খিলগাঁও, মিরপুর বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবন জুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনায় ওঠে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রমজানের প্রথম দিনেই ইফতার সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। বিশেষ করে দেশি বিদেশি প্রায় সব ধরনের ফলের দাম 2 দিনেই বেড়েছে অন্তত 30%। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ ক্রেতাদের। মেহেদী হাসানের রিপোর্ট। দুপুরের পর থেকেই জমতে শুরু করে ইফতারের বাজার। ছোলা, জিলাপি, পেঁয়াজু বা বেগুনির মতো ইফতার পণ্যের কেনাবেচা এবারও জমজমাট।
তবে দাম আগের বছরের তুলনায় বেশি। আবার কেউ কেউ দাম অপরিবর্তিত রেখে পণ্যের আকার ছোট করার কথা জানালেন। আমরা একটু ছোট করে দিছি, জিনিসের দাম বাড়াই নেই। পেঁয়াজু 10 টাকা, পাগুড়া 10 টাকা, বেগুনি 10 টাকা। ছোলা হলো গতবার কিনছিলাম 70 টাকা, আর এবার কেনা পরে 110 টাকা, পাকাই বেশি হলো 130 টাকা। ভাজা পোড়ার পাশাপাশি ইফতারে সবাই খেজুর সহ দেশি বিদেশি ফল খেয়ে থাকেন সাধ্যমতো। কিন্তু এবার খেজুরের দাম আকাশচুম্বী, কেজিতে বেড়েছে 2 থেকে 500 টাকা পর্যন্ত। আঙ্গুর বা আপেলের মতো ফলের কেজি 350 থেকে 400 টাকা। দেশি তরমুজ বা বেলের মতো ফলের দামও বেশি। এটা 1150 মরিয়ম, এটা কালমি 900 টাকা। তরমুজ 70-80 টাকা কেজি চলতেছে, বেল 150 থেকে 100 টাকা চলতেছে। বিগত 3 দিন 4 দিন 5 দিন যাবত ধরে কন্টিনিউ পার ডে 200 300 1000 পর্যন্ত। একদিনের ব্যবধানে আঙ্গুরে, কালো আঙ্গুর আর সাদা আঙ্গুরে 1700 আর হলো 1500 বাড়ছে। শশার কেজি 140 টাকা, মাঝারি মানের লেবুর হালি 40 থেকে 50 টাকা। আমরা তো সাধারণ হলো ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের তো কিছু করার নাই এখানে। আমাদের যেরকম কেন আমরা ওই রকমই বিক্রি করতেছি। ইফতার সামগ্রীর এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বেশি আসলে দ্বিগুণ না বললেও কাছাকাছি বলতে হইব। এবার তো সব জিনিস আগে যদি যেটা ছিল গেছে এবার 100 টাকা এটাইছে, 400 টাকা 500 টাকা হয়েছে। সাধারণ মানুষ তো আমগো মরণ ছাড়া উপায় নেই। এদিকে 5 তারকা হোটেল সোনারগাঁয়ে রমজান উপলক্ষে 3500 টাকা কেজি দরে জিলাপি আর 3000 টাকা কেজিতে হালিম বিক্রি হচ্ছে। এ দামেও ক্রেতার অভাব নেই সেখানে। ইফতারি কিনতে আসছি এখান থেকে আরও 1 ঘন্টা আগে, অর্ডার করেছি। আমাদের বলছে 45 মিনিট বসতে হবে, তো মনে হচ্ছে না 45 মিনিটে পাবো, আরও 1 ঘন্টা লাগতে পারে মনে হচ্ছে। পাশাপাশি বুফে ডিনার সহ ইফতারের প্যাকেজও আছে 5 তারকা হোটেলগুলোতে। এবারের বুফে ইফতার খুবই রিজনেবল প্রাইস রাখা হয়েছে, ফলোড বাই বুফে ডিনার 6500 টাকা মাত্র। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে এবং এই প্রাইসে বিভিন্ন ব্যাংকের কার্ডে, প্রায় 18টি ব্যাংকের কার্ডে বাই 1 গেট 1 সুবিধা থাকছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিআরটিএতে যানবাহনের ফিটনেস পরীক্ষায় এখনও দুর্ভোগ, কমেনি দালাল ও প্রভাবশালীদের দৌরাত্ম্য। 97 কোটি টাকা খরচ করে মিরপুরে ভিআইসি সেন্টার স্থাপিত হলেও সিরিয়াল পেতেই ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। বিআরটিএ গাড়ির ফিটনেস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। সড়ক দুর্ঘটনার কারণগুলোর অন্যতম যানবাহনে ফিটনেস না থাকা আর দক্ষ চালকের অভাব। এখনও দক্ষ চালক তৈরি ও সঠিকভাবে যানবাহনের ফিটনেস দিতে সক্ষমতা অর্জন করতে পারেনি বিআরটিএ। ঢাকার মিরপুরে একটি ফিটনেস টেস্টিং সিস্টেম থাকলেও পর্যাপ্ত জায়গা নেই। সিরিয়াল পেতে একদিন আগে বা আগের রাতে এভাবে সড়কে দাঁড় করিয়ে রাখতে হয় যানবাহন। দালাল ছাড়া ভিতরে প্রবেশ অনেকটা অসম্ভব। দালাল ও প্রভাবশালী চক্রের বলয়ে পুরো সড়ক জুড়ে। তাদের টাকা না দিলে মিলে না সিরিয়াল। আমরা যে বনে আটটা আইছি, কেন কাগজ পাচ্ছি না, কেন সামনে যেতে পারতেছি না। হট কইরা আপনার সামনে ঢুকাই দেয় 2000 টাকার বিনিময়ে, 1500 টাকার বিনিময়ে আপনারা কাগজ করে চলে যেতেছেন। এটা হয় না ভাই। গাড়ি খাড়া করায় আউটে গাড়ি ঢুকায় দালালেরা, দেন সিরিয়াল 3 নাম্বার সিরিয়াল করে এই যে গাড়ি ঢুকা সামনে খারাপ। কিন্তু আমার 2টা থেকে 4টা পর্যন্ত আমার স্লট, তো এখন বাকি গাড়িগুলা কি হবে? তো স্লট ছাড়া গাড়িগুলা কিভাবে আসে বলেন? এই ব্রিজের গোড়ার থেকে এখানে আইতে 12টার থেকে এই পর্যন্ত এখানে পুষছি। এখান দিয়ে সম্পূর্ণ গাড়িগুলো ঢুকে, সার্জেন্টরা দেখে কিছু বলে না। সকালবেলা আসছি কিন্তু ভাত না খাইয়ে এখন পর্যন্ত বসে রয়েছি, কাজ করাইতে পারিনি, সবাই লাইন পেয়েছি। 21-এর ক্যামেরা দেখার পর দালালরা সব আড়াল হওয়ার চেষ্টা করে। তবে যানবাহনের ফিটনেস পরীক্ষার অত্যাধুনিক ডিভাইস সেন্টার ভালোভাবেই চলছে। পুরো অটোমেটেড পদ্ধতিতে যানবাহন পরীক্ষার পর দ্রুত সনদ দেওয়া হয়। তবে সারা দেশের জন্য মাত্র একটি সেন্টার যথেষ্ট নয়। গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে ভিআইসি সেন্টার স্থাপন জরুরি বলে মনে করছে বিআরটিএ। পর্যায়ক্রমে সারা দেশেই আমরা এই কার্যক্রম চালু করব এবং অনেক জেলাতে আমাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং অনেক জেলাতে ভূমি অধিগ্রহণের পর্যায়ে আছে। কাজেই এইগুলো আস্তে আস্তে সব জায়গায় আমরা ভিআইসি স্থাপন করব। বিশেষজ্ঞরা বলছেন অটোমেটেড পদ্ধতি ছাড়া ফিটনেস পরীক্ষা হলে সেটি বাস্তবসম্মত নয়। সে কারণে দুর্ঘটনা বাড়ছে। সরকারকে যান মাল রক্ষায় এবং নিজের ম্যানিফেস্টোতে স্মার্ট উন্নয়নের যদি তারা বাস্তবায়ন করতে চায়, এগুলিকে রিফর্ম করা ছাড়া পদ্ধতিগত আন্তর্জাতিক মানের চালক তৈরি করা এবং আন্তর্জাতিকভাবে যেইভাবে ফিটনেস দেওয়া হয় সেটা যদি আমি করতে না পারি, এটা ফাঁকা বুলি হয়ে যাবে। যানবাহন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নামে ভিআইপি সড়ক, অথচ রাজধানীর শাহবাগ থেকে বিজয় সরণি সড়কটি যেন সাধারণের জন্য মৃত্যু ফাঁদ। শত উন্নয়নের ফাঁক গুলেও
কিছু অপরিকল্পনা এবং সাধারণের অসচেতনতা মিলিয়ে এলাহি কারবার চলছে ঢাকার ভিআইপি সড়কটিতে। মুজিবুর রহমানের ক্যামেরায় সে কথাই তুলে ধরেছেন আতিক রহমান পূর্ণিয়া। মাত্র 1 কিলোমিটারের রাস্তায় এ যেন এক তগলকি রাস্তা পারাপার। কেউ শোনে না কারো কথা শোনা তো দূরের কথা, যেন কোনো কোনো ক্ষেত্রে রাস্তা পার হওয়াটাই জীবনের শেষ কাজ। কি বৃদ্ধ বৃদ্ধা কিংবা জোয়ান, কি নারী বা পুরুষ, 2 মিনিট হাঁটার ধৈর্য কারো নেই। কাছাকাছি জেব্রা ক্রসিং বা ওভারব্রিজ ব্যবহার করবেন না কেউ। আইন ভেঙে রাস্তা পার হয়ে যেন বিশ্বজয় করবেন তারা। সপ্তাহ কথা কি এটা ঠিক না, এটা করা উচিত না, প্রপার ব্যবস্থাটা নাই। এখন আমি দেখছি এখানে পার হইতে গেলে সহজ না ব্যাপারটা, অনেক দূর যেতে হয়, অনেক কষ্ট হলো। সার্ক ফরা থেকে ফার্মগেট নাগাদ জেব্রা ক্রসিং মাত্র 2টি, বাকি সমস্ত পথ মেট্রো রেলের নিচে ডবল গ্রিল দেয়া। যারা জীবনের ঝুঁকি নিয়ে পার হন তারা বলেন আরো কিছু জেব্রা ক্রসিং থাকলে ভালো হতো। অবশ্যই ঝুঁকিপূর্ণ, আসতে হয়, উপায় নেই, এদিকে তো কোনো ওভারব্রিজও নাই। মাঝে মাঝে যাই তো, কারণ বাজার ওই দিক দিয়ে পারে না, ভয় লাগে না। ফার্মগেটের সামান্য দূরত্বে দুটি ওভারব্রিজ, সেগুলো ফেলে গ্রিল টপকে পার হওয়া যেন এক ফ্যাশন। ভুল করছি, আমি মাপ চাই। ফুট ওভারব্রিজ থাকতে এভাবে পার হচ্ছেন, এটা কি মানে ঠিক হচ্ছে কিনা? আপনারা তো শিক্ষিত মানুষ। সময়টাকে পৌঁছাতে হবে, অনেক দূরে যাইতে হবে, এই জন্য সরি। দায়িত্বে থাকা ট্রাফিক কর্মকর্তা শোনান কিছু আশার কথা। 1 ফিট 1.5 ফিট উঁচু করে দিত, তাহলে মানুষ কিন্তু আসতে পারতো না, তো বাধ্য হয়ে ওই ফুট ওভারব্রিজ ব্যবহার করতো। ওখানে তো একটা ফুট ওভারব্রিজ করবে, যেটা আমরা যতদূর জানি। আর সার্ক ফরা মোড় মানুষ পারাপারের আরেক অরাজকতার দৃষ্টান্ত। ট্রাফিক সেখানে অনেক অসহায়, কেউ ট্রাফিক সিগন্যাল মানতে চান না। দ্রুতগামী যানবাহনের ফাঁক গলে পথচারী বা রিক্সা চলে যায়, সেখানেও চারদিকের সিগন্যালে নেই কোনো সমন্বয়। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। কেরানীগঞ্জের আটি মডেল টাউনে অভিযান চালিয়ে 8টি ভবনের বর্ধিত অংশ গুড়িয়ে দেওয়া সহ 2 ভবন মালিককে জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে ভবন নির্মাণের সময় রাজুকের অনুমোদনের বিষয়ে অবহিত ছিলেন না বলে জানিয়েছেন ভবন মালিকরা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। রাজুকের অন্তর্ভুক্ত কেরানীগঞ্জের আটি বাজারের আটি মডেল টাউন। রাজুকের অনুমোদন ছাড়াই গড়ে উঠছে শত শত বিল্ডিং। রাজুকের পক্ষে বারবার নোটিশ ও মাইকিংয়ের পরও অনুমোদনের বিষয়টি গুরুত্ব দেয়নি ভবন মালিকরা। ভবন নির্মাণে অসঙ্গতির কারণে ভেঙে দেয়া হয় কয়েকটি ভবনের বর্ধিত অংশ। জরিমানা করা হয় 2 ভবন মালিককে। রাজুকের কোনো নকশা অনুমোদন তারা নেয়নি। এটা না নেওয়ার কারণে আমরা 8টি বিল্ডিংয়ের আংশিক অংশ ভেঙেছি। 2টি স্থাপনার আমরা 2 লক্ষ করে 4 লক্ষ টাকা জরিমানা করেছি। একটি স্থাপনা যেটা মাত্র উঠছে, সেখানে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। ভবন মালিকের দাবি, ইমারত নির্মাণে ইউনিয়ন পরিষদের অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করা হয়েছে। তবে রাজুকের কাছ থেকে অনুমোদনের বিষয়টি জানা ছিল না। শুনেছি যে মাইকিং করা হয়েছে, আমার বিল্ডিংয়ে কোনো নোটিশ হয় নাই, পাশের বিল্ডিংয়ে একটা নোটিশ দিয়ে গেছিল। রাজুকে আমরা গেছি, রাজুক বলছে যে এখানে পারমিশন দেওয়া হয় না, তার আসলে সত্য না মিথ্যা আমরা জানি না। পরে আমরা ইউনিয়ন পরিষদ থেকে পারমিশন আনছি, চেয়ারম্যানের সাইন সহ, ওইটা দিয়ে আমরা বিল্ডিং করছি। 7 তলার ছাদ হয়ে গেছে। এই মুহূর্তে আইসা যদি রাজুক ধরে, তো আমরা যারা টাকা পয়সা দিয়া আমরা এগুলি কিনছি, তো আমরা কোথায় যাব? অবৈধভাবে গড়ে ওঠা সকল ভবনের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানায় রাজুক। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধে ভারত দেশের বিপন্ন মানুষকে আশ্রয় ও সহযোগিতা না করলে ইতিহাস অন্যরকম হতে পারত। রক্ত দিয়ে একটি দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখে আবার দ্রুততম সময়ে সৈন্য ফিরিয়ে নিয়ে বন্ধুত্বের উদারতার পরিচয় দিয়েছে দেশটি। ইতিহাসের এই অকাট্য সত্যগুলোকে মনে রেখে 2 দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। ভারতীয় সৈন্য প্রত্যাহারের 52 বছর উপলক্ষে সেমিনারে এই কথা বলেছেন বিশিষ্টজনরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। 7 মাসের প্রস্তুতি নিয়ে 14 দিনের যুদ্ধে ঢাকা জয় ভারতীয় সৈন্যদের। মুক্তিযুদ্ধের প্রতিবেশী দেশকে শত্রুমুক্ত করতে আত্মাহুতি দিতে হয়েছিল 1668 জন ভারতীয় সেনাকে। অথচ সৈন্য প্রত্যাহারের প্রস্তাব দেবার মাত্র 3-4 দিনের মধ্যেই সব সৈন্য প্রত্যাহার হয়ে যায়।
কোনো কূটনৈতিক উদ্যোগ নয়, এই সফলতা এসেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অকৃত্রিম বন্ধুত্বের নিদর্শন হিসেবে। অর্জিত বাংলাদেশ হইতে সৈন্য অপসারণের কাজটা নির্ধারিত তারিখের অনেক আগেই সমাপ্ত হইল। 12 মার্চ তারিখ ভারতীয় সৈন্য ঢাকা ত্যাগ করিল। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান একটি প্রাণস্পর্শী সংক্ষিপ্ত ভাষণে তাদেরকে বিদায় জানাইলেন। The blood of the Indian soldiers are flowing, will keep flowing through Padma, Meghna, Jamuna and Tista, will make our soil more fertile. কোনো দ্বিমত প্রকাশ করা উচিত না। সৈন্য প্রত্যাহার নিয়ে অপপ্রচারও কম হয়নি। বক্তারা বললেন, নির্ধারিত সময় 12 মার্চের আগে এটা সম্পন্ন হওয়া ভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের পথকে প্রশস্ত করেছে। The country's successes and standing, which are globally recognized today, come from the sacrifices made at that time. Today, therefore, is a day also for remembrance and gratitude to the millions who gave away their everything for the nation's future. বিশিষ্টজনরা বললেন, ভারতীয় সৈন্যরা না হলে হয়তো এদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। ভারতের বন্ধুত্ব আজীবন থাকবে বাংলাদেশের সঙ্গে, এটাই আমরা মনে করি। যতদিন বাংলাদেশ থাকবে, ভারত থাকবে, ততদিন আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ভারতের সাথে এমন সত্যহীন বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে বলেও মত দিলেন বিশিষ্টজনরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যার নির্মম সাক্ষী খুলনার চুকনগরের স্মৃতিস্তম্ভ। গবেষকরা বলছেন, গণহত্যা নয়, পাকিস্তানি বাহিনী পরিকল্পিত জাতিগত নিধন চালিয়েছিল। 71-এর 20 মে সেই গণধর্ষণ, লুটপাট ও হত্যার তথ্য সংগ্রহে কাজ করছে বেসরকারি সংস্থা। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 1971 সালের মে মাসের তৃতীয় সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জড়ো হতে থাকে চুকনগরের ভদ্রা নদীর পাড়ে। 20 মে বেলা 11টার দিকে সাতক্ষীরা থেকে পাকিস্তানি সেনাবাহিনীর দুটি দল ট্রাক ও জিপে চুকনগরে আসে। পাতখোলা বিল থেকে তারা গুলি চালাতে শুরু করে এবং পরে চুকনগর বাজারের দিকে অগ্রসর হয়। বিকেল 3টা পর্যন্ত গুলি চালিয়ে তারা অসংখ্য মানুষকে হত্যা করে। এখানে প্রায় 10,000 মানুষকে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে। যখন গুলি থামিয়ে গেল, আমরা আস্তে আস্তে এসে দেখি আমার মা আমার আব্বার এইখানে নিয়ে বসে আছে লাশ। এখন আমার মা বলছে যে, বাবা তোর আব্বাকে আর পাবি, ওই দেখ হাজার হাজার লোক মারা গেছে, কিন্তু অসহায় লোক পড়ে আছে কিনা দেখি। গুলি করে তাদেরকে হত্যা করে এবং যেখানে 10,000 বেশি লোক মারা গিয়েছিল, সেই হাজার হাজার মানুষের লাশ পরদিন বা তারও 2-3 দিন ধরে এই নদীতে ফেলা হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এই স্মৃতি ধরে রাখতে হবে। আর এটি শুধু গণহত্যা নয়, এটি জেনোসাইড। এইখানে আমার বাবাকে এখানে মারা হয়েছিল। এই চুকনগর বাজারে বট বৃক্ষ ছিল, এখানে কালীবাড়ি, এই বট গাছের শিকড়ের ভিতরে উনি বাঁচবার জন্য পালিয়েছিলেন। তাকে বাঁচতে দেওয়া হয়নি, তাকে সেইভাবে ওই নৌকায় এসে গুলি করে তাকে মারা হয়েছিল। সরকার কমপ্লেক্স তৈরির জন্য কাজ করছে। এরই মধ্যে এই কাজের জন্য 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চুকনগরে গণহত্যার কথা ইতিহাসে স্থান পাক, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এই দিনটাকে ছুটির দিন হিসেবে ব্যবহার হোক, এই ঘটনাকে পাঠ্যপুস্তকে স্থান পাক এবং আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে ইতিহাসও স্থান পাক। চুকনগরের জাতিগত নিধনের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। রত্না জামান, 21 টেলিভিশন। ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের কয়লা বোঝাই জাহাজ এমভি আবদুল্লাহ। কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজটি মঙ্গলবার মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে দস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে থাকা 23 জন নাবিক নিরাপদে আছেন বলে জানিয়েছে কেএসআরএম গ্রুপ। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি সোমালিয়ান উপকূলের কাছে রয়েছে। জাহাজটির একজন নাবিক জানান, প্রায় শতাধিক জলদস্যু ছোট ছোট নৌকা নিয়ে জাহাজটিকে ঘিরে ফেলে, পরে অস্ত্র নিয়ে জাহাজের নিয়ন্ত্রণ নেয়। তবে জলদস্যুরা কোনো নাবিকের উপর হামলা চালায়নি। এখন পর্যন্ত কোনো মুক্তিপণ চায়নি জলদস্যুরা।
শ্রমবাজার নিয়ে মালয়েশিয়ায় বিরাজমান সিন্ডিকেটের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার হাসনা হাসিম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতের পর তিনি বৈধ চ্যানেল ছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশ না করার পরামর্শ দেন। এরই মধ্যে যারা কর্মহীন হয়েছে তাদের পুনর্বাসনে বিশেষ স্কিম নেয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানান হাই কমিশনার। We are very committed, like I said, to work towards the betterment of the Bangladeshi workers in Malaysia. We in terms of the well-being of the Bangladeshi workers is always high in terms of our priority. আগামী ডিসেম্বরের মধ্যে আগ্রহী ব্যাংকগুলো মার্জার বা একীভূত হতে পারে, তবে এ সময়ের মধ্যে একীভূত না হলে প্রয়োজনে মার্চের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, একীভূতকরণ বা মার্জার নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশ হয়েছে তা সঠিক নয়। কোনো ব্যাংক একীভূত হলে আমানতকারী ও বিনিয়োগকারীর শতভাগ স্বার্থ দেখা হবে বলেও জানান তিনি। এই জন্য অডিট করে সামগ্রিক বিষয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। রেমিটেন্স রপ্তানি আয় বেড়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে, তবে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট এখনও নেতিবাচক বলে জানান কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। ক্লিয়ার করে বলতে চাই যে আমাদের মার্জারের মূল ভিত্তিটা হবে প্রম্পট কারেকশন অ্যাকশন ফ্রেমওয়ার্ক। সেইখানে আমরা ব্যালেন্স শিটের ডাটা তথ্য অ্যানালাইসিস করে তারপর আমরা সিদ্ধান্ত নিব। আর আমাদের ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আগামী ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো নিজেরা তাদের মার্জারের সিদ্ধান্ত, ভলান্টারি মার্জারের সিদ্ধান্ত নিতে পারবেন এবং ডিসেম্বরের পরে আমাদের প্রথম পিসিএ ফ্রেমওয়ার্কের ইভালুয়েশনটা হবে মার্চে। সেই মার্চের ইভালুয়েশনের ভিত্তিতে যদি আমরা মনে করি যে কোনো ব্যাংকে মার্চ করা দরকার এবং সেটা বাংলার ব্যাংক নির্দেশনা দিতে পারবে। অবকাঠামো নির্মাণের 2 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জ শেখ হাসিনা ট্রমা হাসপাতাল। পড়ে আছে অযত্ন অবহেলায়। প্রয়োজনীয় যন্ত্র স্থাপনা সহ নিয়োগ দেওয়া হয়নি জনবল। চিকিৎসা সেবা বঞ্চিত দুর্ঘটনায় আহতরা, বাড়ছে দুর্ঘটনায় মৃত্যু। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দুর্ঘটনাপ্রবণ হওয়ায় আহতদের কম সময়ে দ্রুত সেবা দিতে সিরাজগঞ্জে মহাসড়কটির পাশেই নির্মিত হয়েছে শেখ হাসিনা ট্রমা হাসপাতাল। 2018 সালে শুরু হয়ে 2 বছরে শেষ হয় অবকাঠামো নির্মাণ, তবে এখনও চালু হয়নি হাসপাতালটি। এতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের আগের মতোই ভোগান্তি নিয়ে ছুটতে হয় দূরের হাসপাতালে। চিকিৎসার অভাবে অনেকে মারা যাচ্ছেন রাস্তাতেই। মাননীয় প্রধানমন্ত্রীর নামে হাসপাতালটা বন্ধ আছে আমাদের হাইওয়ে রোড কাছে। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলে আমরা এখানে লোকজন নিয়ে আসতে পারতাম, আমাদের সুবিধা হতো। সদর হাসপাতাল হাই রোড থেকে 8 কিলোমিটার ভিতরে একটা লোক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাকে নিয়ে যেতে দেখা যাতে রাস্তায় মারা যায়। কার্যক্রম এখনো শুরু হয় নাই, আমরা এখানে ভোগান্তি হচ্ছি। এটা আজও চালু হবে কিনা। জনবল নিয়োগ না হওয়া এবং যন্ত্রপাতির অভাবে অযত্নে পড়ে আছে 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি। উত্তরাঞ্চলে গাড়ি চালকদের মাঝেও ক্ষোভ, হতাশা। যদি এই মেডিকেলটা যদি উদ্বোধন হয়ে যেত, সরকার যদি করে দিত, আমরা শ্রমিক যারা, বিশেষ করে শ্রমিকের উপরে খুব বড় একটা উপকার একটা হতো। সড়ক দুর্ঘটনায় যখন একজন আহত হয়, যাতে দ্রুত যাই আমাদের চিকিৎসা হয়। সিভিল সার্জন জানান, জনবল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনা পাশ হলেই চালু হবে এটি। এই এলাকাবাসীর সাথে আমরাও আরো চাই যে এটা খুব দ্রুত তাড়াতাড়ি শুরু হোক। জনবল নিয়োগ পাইলে আমরা চালু করে দিতে পারবো। সব সংকট কাটিয়ে দুর্ঘটনায় হতাহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নামে গড়া ট্রমা হাসপাতালটি শিগগিরই চালুর দাবি সবার। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সাফজয়ী অনূর্ধ্ব-19 নারী দলকে সংবর্ধনা দিল ওয়ালটন। ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে যৌথভাবে শিরোপা জিতে বাংলাদেশ। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা সহ 33 সদস্যের দলের প্রত্যেককে একটি করে ওয়ালটনের 32 ইঞ্চি স্মার্ট টিভি উপহার দেওয়া হয়। দুপুরে বাফুফে ভবনে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার। এছাড়া ছিলেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সহ অন্যান্যরা।
শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তীব্র হয়ে উঠেছে রাখাইন সংঘাত, মংডুতে গোলাগুলি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 18,000 কোটি টাকা কাটছাঁট, দ্রুত প্রকল্প শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। রমজানের প্রথম 10 দিন খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক 15 দিন, হাইকোর্টের আদেশ স্থগিত। হোটেল রেস্তোরাঁয় এলোমেলো অভিযান নয়, উচ্চ আদালতের নির্দেশ, হয়রানি বন্ধে রুল। বেড়েছে সব ধরনের ফলের দাম, ইফতার সামগ্রীর উচ্চ মূল্যে ক্রেতার ক্ষোভ, বাজারে নজরদারির তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।